একটু দ্বিমত পোষণ করি। আমাদের শ্রদ্ধেয় আলোচক বলেছেন যে ডাক্তাররা রোগীদেরকে সালাম দেয় না। আমি অনেক চিকিৎসককে দেখেছি রোগীদেরকে সালাম দেয়। আমি নিজে ব্যক্তিগতভাবে বহু রোগীদেরকে সালাম দিয়েছি এবং আমার যে প্রফেসর ছিলেন তাকেও দেখেছি, তিনি সালাম দেন। প্রথম বিষয়টা হচ্ছে সালাম কোনো সম্মানসূচক বিষয় না। সালাম হচ্ছে যে কোনো মুসলিম আরেকজনকে দেখা হলে তার ভালো কামনা করবেন, এটা একজন আরেকজনকে সম্মান দেখানোর জন্য দেন না, একজন আরেকজনের প্রতি ভালোবাসা কিংবা তার প্রতি এক ধরনের কেয়ার শো করার জন্য দেন। কিন্তু দেখবেন যখনই আলোচনাটা ওঠে লোকে বলে যে ডাক্তারকে সালাম দেয়। ডাক্তারের কাছে রোগী কিন্তু বছরে একবার দুবার যায়, অতীব অসুস্থ না হলে ডাক্তারের কাছে তো রোগী প্রত্যেক দিন যায় না। কিন্তু বাংলাদেশের সরকারি অফিসগুলিতে বাংলাদেশের জনগণ প্রতিদিন যায়। থানাতে সালাম দেয়, সচিবালয়ের সচিবরা সালাম দেন, বাংলাদেশের যত সরকারি দপ্তর আছে সেখানে তারা কেউ সালাম দেন। আমাদের আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে, মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান বাদ দিলে সেখানে যারা শিক্ষা দেন তারা কি ছাত্রদেরকে দেখলে সালাম দেন? ফলে এইটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার যে সবসময় সালাম দেওয়ার দায়িত্বটাই ডাক্তারকে দিয়ে বলা হয়, ডাক্তার ভালো ব্যবহার করে না। তা আমি একটু জানতে চাই যে ভারতে গেলে কি তারা আসসালামু আলাইকুম বলে নাকি, নাকি অন্য কিছু বলে? তখন নমস্কার। রোগীদের ভালো লাগে প্রত্যেকের? এবং এখন সংস্কারের নামে যে বিষয়টি করা হচ্ছে, আমি মনে করি সেখানেও ঘাটতি আছে। সবচেয়ে দেরিতে রিপোর্ট দিচ্ছেন হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন। এবং মজার ব্যাপার দেখেন, সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় অধ্যাপক পদে শিক্ষকের ঘাটতি সবচেয়ে বেশি। এবং এই জরিপটা করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সেখানে বলেছে 801টা অধ্যাপকের পদ আছে, যার মধ্যে 525টা খালি ছিল গত বছর ফেব্রুয়ারি মাসে। আমি জানি না এখন কতগুলি খালি আছে। সহযোগী অধ্যাপকের পদ ছিল যা 1371টি, তার মধ্যে 836টি খালি ছিল। ফরেন্সিক মেডিসিন অধ্যাপক খুঁজে পাওয়া যাচ্ছিল না, যেখানে বাংলাদেশে অপরাধ হয় এবং পোস্টমর্টেম করার জন্য ফরেন্সিক মেডিসিনের লেখাপড়া করা লোকজন দরকার। আরো মজার ব্যাপার আছে, আমাদের মেডিকেল কলেজগুলিতে একই সাথে যারা এমবিবিএস লেভেলে পড়ান তারাই আবার পোস্ট গ্রাজুয়েটদের জন্য ক্লাস নেন। এবং সেই সব পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থী যে তাদের ওইখানে দেওয়া হয়েছে, সেই অনুপাতে কি পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং এর জন্য অধিকতর শিক্ষক দেওয়া হয়েছে? দেওয়া হয় নাই। ফলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর একদিকে যেমন সরকার সিট বাড়িয়েছেন, চাপ তৈরি করেছেন, কিন্তু সেই চাপ মোকাবেলা করার জন্য যথেষ্ট পরিমাণ শিক্ষক দেন নাই। এখন যদি সংস্কারের প্রশ্নে আসেন, তাহলে আমি মনে করি প্রথম সংস্কার করা প্রয়োজন হচ্ছে মেডিকেল ব্যবস্থাপনায় যারা স্বাস্থ্য সেবা প্রদান করেন সেই সেবা প্রদানকারীদেরকে একটা নিয়মের মধ্যে নিয়ে এসে তাদের মন থেকে যে ডিস্যাটিসফ্যাকশন সেটা দূর করা খুবই জরুরি। একজন তেতে থাকা লোক, একজন অসন্তুষ্ট লোক, একজন হতাশ ব্যক্তি কোনোভাবেই মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে না, এটাই স্বাভাবিক। গত বছরের আগের বছর একটা জরিপ হয়েছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, একটা স্টাডি হয়েছে যার অর্থায়ন করেছিলেন কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়। এবং সেখানে বলা হয়েছে ডাক্তারদের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট নাই। অধিকাংশ ডাক্তার তার নিজের বাড়িতে গিয়ে টয়লেট করতে হয় বলে পেশাব চেপে বসে থাকেন। ডাক্তারদেরকে প্রচুর পরিমাণে ডাক্তারির বাইরে কাগজ অ্যাটেস্ট করতে হয়, এবং অ্যাটেস্ট না করলে ডাক্তারদেরকে শারীরিকভাবে এবং মানসিকভাবে হুমকি প্রদান করা হয়, গালিগালাজ করা হয়। এই গত বছরও দুর্গাপুরে ডাক্তারকে হ্যারাস করা হয়েছে, শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে, কারণ তিনি অ্যাটেস্টেশন করতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন যে তার রোগী আছে। ডাক্তারদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ডাক্তার সাহেব সালাম দিবেন, কিন্তু রোগীর আত্মীয় স্বজন যখন তখন 12-13 জন ঢুকে পড়ে ডাক্তার সাহেবকে প্রহার করবেন। আজ পর্যন্ত ডাক্তার প্রহার করার জন্য রাষ্ট্র এবং সরকার কাউকে শাস্তি দিয়েছে? একটা শাস্তি হয়েছে। ফলে এইসব কথার উত্তর না দিয়ে আপনি যদি বলেন যে যা কিছু করে গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর, সব দোষ ডাক্তারের, সিস্টেমের কোনো দোষ নাই, সিস্টেমের কোনো প্রবলেম নাই, সিস্টেম খুব ভালো চলছিল, ডাক্তাররাই আসলে সেবা দেয় না, নার্সরাই সেবা দেয় না, এটা সম্পূর্ণ ভুল। আগে যারা স্বাস্থ্য ব্যবস্থা সংস্কার করছেন তাদের জি। মানসিকতা পরিবর্তনের প্রয়োজন একদম। আছে। এইবার যখন স্বাস্থ্য সংস্কার হচ্ছে, তার আগে যে বদলিগুলি করা হয়েছে পুরো স্বাস্থ্য ব্যবস্থা জুড়ে, র্যান্ডম বদলি, এই বদলিগুলিকে যোগ্যতার ভিত্তিতে করা হয়েছে নাকি রাজনৈতিকভাবে করা হয়েছে? যে শিক্ষা প্রতিষ্ঠানের নামগুলি বদল করা হয়েছে, এই নাম পরিবর্তনের ফলে যে প্রচুর পরিমাণে প্যাড, প্রেসক্রিপশন, সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্টের জন্য যেসব কাগজপত্র এবং বিরাট যে দাপ্তরিক পরিবর্তন, যে সাইনবোর্ডগুলি বদলাতে হচ্ছে, এইটা কি সঠিক খাতে খরচ নাকি এটা অপচয়? তামিম ইকবাল যে হাসপাতালটিতে আহ, আহ, চিকিৎসা নিয়েছেন, সেই হাসপাতালটি মানসম্পন্ন না হলে কি তামিম ইকবাল এইরকম একটা ইমার্জেন্সির মধ্যে দিয়ে ভালো হয়ে আসতে পারতেন? এই হাসপাতালকে নাম মিডিয়াগুলিতে উল্লেখ করা হয় নাই কেন? এই হাসপাতালটি একটু নতুন তৈরি করা হয়েছিল এবং নামকরণ করা হয়েছিল। নামের সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা ডেলিভারি করার সম্পর্ক কি? যে স্বাস্থ্য সংস্কার কমিশন এই সামান্য ক্ষুদ্রতা থেকে উঠে আসার
পরামর্শটা দিতে পারে না, যে রাষ্ট্র এখনো পর্যন্ত সংকীর্ণতার মধ্যে থাকে যে স্বাস্থ্য ব্যবস্থা ডেলিভার করার চাইতে সার্টিফিকেটের উপরে কি নাম লেখা হচ্ছে সেটা বেশি গুরুত্বপূর্ণ। যে টাকা দিয়ে আপনি বাজার করতে পারেন না কারণ টাকার অবমূল্যায়ন হচ্ছে, সেই টাকার উপরে যারই ছবি থাকুক, হাতির ছবি আর বাঘের ছবি আর শেয়ালের ছবি, তাতে কি কিছু আসে যায়? যতক্ষণ পর্যন্ত আমাদের মানসিকতা ঠিক না হবে, যতক্ষণ পর্যন্ত আমাদের স্বাস্থ্য ব্যবস্থার প্রশাসকরা রাজনীতি বাদ দিয়ে স্বাস্থ্যসেবাকে একটি ডেলিভারেবল পণ্য হিসেবে চিন্তা না করতে পারেন, একটা হিউম্যানিটেরিয়ান পণ্য হিসেবে চিন্তা করতে না পারেন, ব্যবসার ঊর্ধ্বে উঠে একটি মানবিক সেবা প্রদানের বিষয় হিসেবে কল্পনা করতে না পারেন, যিনি হাসপাতালে ঢোকার সময় সাইনবোর্ড দেখে ঢুকেন কিংবা প্যাডে সাইন করার সময় উপরে কি নাম লেখা আছে সেটা দেখে প্রেসক্রিপশন লেখেন, তাকে দিয়ে কোনো কিছু আসলে সম্ভব না। এবং আমি খুবই দুঃখিত, প্রথমে আমাদের সংস্কার করতে হবে মানসিকতা, আমাদের মাথার মধ্যে যে সংকীর্ণতা এবং নিচতা আছে সেটা পরিবর্তন করতে। এবং দ্বিতীয় ব্যবস্থা হচ্ছে, আগে স্বাস্থ্য ব্যবস্থা যারা স্বাস্থ্য সেবা দেন তাদের অধিকার পরিপূর্ণভাবে পূর্ণ করে তারপরে বলতে হবে তুমি সেবা দাও। যে খেতে দেয়, যে সোহাগ করে সে শাসন করতে পারে। আপনি স্বাস্থ্য ব্যবস্থায় যারা কাজ করেন একেবারে সুইপার থেকে শুরু করে একদম উপর পর্যন্ত, তার প্রতি আপনার সদয় আচরণ নাই, কিন্তু আপনি আশা করেন যে তারা সদয় আচরণ করবে, এই চিন্তার মধ্যে ভুল আছে। এবং সেই ভুল যদি ঠিক করা না যায়, রোগীরা বিদেশে যাবে। আপনি আমি শুধু তুলনা করেন, ভারতের সাথে তুলনা করার সময় ভালো ব্যবহারের তুলনা করেন, হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার তুলনা করেন। ভারতে একজন এমবিবিএস চিকিৎসকের সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় যখন তিনি যোগ দেন অথবা বেসরকারি ব্যবস্থায় যোগ দেন, তার যে ন্যূনতম বেতন, তার সঙ্গে আমাদের এখানে একজনের বেতনকে তুলনা করেন কেন? কখনো তো বলেন না যে ভারতে তারা কয় টাকা বেতন পায় আর আমাদের এখানে কয় টাকা বেতন পায়। এখনো পর্যন্ত মেডিকেল ব্যবস্থায় যে ক্লিনিকগুলি আছে, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান, তাদের উপরে এইটুকু প্রযোজ্য করা যায় না যে সকল ডাক্তারকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে এবং তাকে তার চাকরির অধিকার দিতে হবে। এখনো পর্যন্ত এটাই করা সম্ভব হয় না। এটার জন্য তো আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের দরকার নাই। আমাদের যে এমপ্লয়মেন্ট ল আছে সেই ল এর মধ্যেই আছে যে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে। দেয়? দেয় না। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে।